দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রহনুমা। নরসিংদীর মাধবদীতে মাইকে ঘোষণা দিয়ে ফের দুই পক্ষের টেটা যুদ্ধে আহত হয়েছেন অন্তত 15 জন। মাধবদীর চর অঞ্চলে চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুরে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়ার টাকা আদায়ের জেরে এই সংঘর্ষ হয়। শনিবার সকালে এক দফা সংঘর্ষের পর সন্ধ্যায় আবারও মারামারিতে জড়ো হয় দুই পক্ষ। এর আগে কয়েকদিন আগেও এই নিয়ে সংঘর্ষ হয়। পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে প্রশাসন। শনিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুরে খেয়াঘাটে ভাড়ার অতিরিক্ত টাকা আদায় ও আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় শহীদ মেম্বার ও চানমিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছে। জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাস আগে গণভোট করা নির্বাচন কমিশনের জন্য কঠিন হবে। এ সময়ে প্রায় 13 কোটি ভোটারের জন্য ভোট কেন্দ্র প্রস্তুত করা সহ অন্যান্য আয়োজন মোটেই সহজ হবে না। খরচও হবে বড় অঙ্কের টাকা। তাই এই মুহূর্তে গণভোট অযৌক্তিক, এমনটাই বলছেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সম্ভাব্য অনেক প্রার্থীকে সবুজ সংকেতও দিয়েছে বিএনপি ও জামায়াত। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু জুলাই সনদের আইনগত ভিত্তি ও বাস্তবায়ন ইস্যুতে গণভোট ঘিরে ভিন্ন মেরুতে বিএনপি ও জামায়াত। বিএনপি সংসদ নির্বাচনের দিন গণভোটের পক্ষে, জামায়াত ও সমমনা দলগুলো আগেই তা চায়। এই অবস্থায় দলগুলোকে এক সপ্তাহের মধ্যে সমঝোতার আহ্বান জানিয়েছে উপদেষ্টা পরিষদ। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে গণভোটের আয়োজন করা ইসির জন্য বেশ কঠিন। ডিসেম্বরে এত বড় একটা ইলেকশন তুলে আবার ফেব্রুয়ারিতে একটা বড় ইলেকশন তোলার মতন সক্ষমতা আছে কি না। কারণ শুধু ইলেকশন মানে কি, এমন তো না যে ব্যালট পেপার প্রিন্ট হলো ভোটাররা ভোট দিল, তা না। পুরো ভোট কেন্দ্র ঠিক করতে হবে, পুরো পোলিং পার্সোনাল রেডি করতে হবে, এবং যেখানে এখনো অর্ডিন্যান্স নাই, বিধিবিধান নাই, তাদের বিধিবিধানও করতে হবে। তিনি বলেন, সংসদ নির্বাচনের দিন গণভোট অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হবে। আমাদের একটা বড় অ্যামাউন্ট মানুষের টাকা, ট্যাক্সের টাকা বেঁচে যাবে। প্রায় যদি আমরা আলাদাভাবে করতে চাই, প্রায় জাতীয় সংসদের কাছাকাছি পয়সা যাবে। জাতীয় সংসদে যাবে যে তার থেকে 10 থেকে 15% বাজেট যদি একটু বাড়ায় দেওয়া হয়, তাহলে আমার মনে হয় দুটো ইলেকশন একসাথে হতে পারে। গণভোট আয়োজনে ভোটারদের সুবিধার বিষয়টি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন রাজনীতি বিশ্লেষকরা। দেখতে হবে আপনার হাতে দুইটা অপশন আছে, কোনটাতে বেটার। আর যেহেতু আপনি দেখবেন জনগণের কমফোর্টটাকে, ভোটারদের কমফোর্ট, তো ভোটারদের জন্য কমফোর্ট ইলেকশন ডেতেই আমার কাছে মনে হয় আর কি। খালি একটু বলতে হবে যে এখানে ভোট কিন্তু দুইটা, একটা গণভোট আর একটা এই ভোট আর কি। এই জিনিসটা তো পার্টির দায়িত্ব নিতে হবে। জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়ে সরকারের পরামর্শ অনুযায়ী ইসি কাজ করবে, জানালেন কমিশনের সচিব। গণভোট হবে এটুকু জানি, কিন্তু কোন প্রক্রিয়া হবে, কোন পদ্ধতিতে হবে, আইনগত ভিত্তি কি হবে, যেগুলো এখনো পর্যন্ত নির্ধারিত নয়। আমাদের তো প্রস্তুতি নির্বাচন নিয়ে আছেই। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে আজ থেকে সারা দেশে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। অন্য দুটি দাবি হলো শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান। শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে আমাদেরকে জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। আমরা চলে যাচ্ছি তার কাছে। ইমরান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির প্রভাব কতটা পড়েছে, কি জানতে পেরেছেন আপনি এই বিষয়ে? দেখুন, পটুয়াখালীতে কিন্তু 1152টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আমরা সকাল থেকে বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় ঘুরেছি এবং এই সকল বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, সহকারী যে সকল শিক্ষকরা রয়েছে তাদের উপস্থিতি লক্ষ্য করেছি এবং শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে শিক্ষকরা কিন্তু আসলে কর্মবিরতি পালন করছেন, যার কারণে আমরা সকাল থেকে দেখেছি অনেক শিক্ষার্থী বিদ্যালয়গুলোতে এসে তারা কিন্তু আবার ফেরত গিয়েছেন। এতে কিন্তু অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা
আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, গতকাল ঢাকায় যে হামলা হয়েছিল শিক্ষকদের উপর, সেই হামলায় কিন্তু পটুয়াখালী জেলার অন্তত 10 জন শিক্ষক কিন্তু আহত হয়েছেন। এর মধ্যে 3 জন কিন্তু গুরুতর আহত হয়েছেন। তারা কিন্তু ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখানকার শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে তাদের 10ম গ্রেডে উন্নতিকরণ সহ 3 দফাতে দাবি রয়েছে। এই দাবি যদি না মানা হয়, তাদের অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলবে বলে এখানে শিক্ষকদের প্রতিনিধি যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো পটুয়াখালী থেকে নুসরাত, আমার কাছে এই ছিল সর্বশেষ। দর্শক, পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমরান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। তাদের দায়িত্ব গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। গতকাল ঢাকায় এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা জানান। দেশ অস্থিতিশীল হলে পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ তৈরি হবে বলে সতর্ক করেন বিএনপির এই নেতা। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে হিন্দু প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন। আজকে আমাদের মা বোনেরা এখানে এসেছে অনেক দূর দূরান্ত থেকে, আমার ভাইয়েরা এসেছেন সেই দক্ষিণ থেকে, দক্ষিণের জেলাগুলো থেকে। একটা আশা তাদের সামনে আছে। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংখ্যা লঘু কিংবা সংখ্যা গুরু আমাদের কারো কোনো পরিচয়, কোনো নাগরিকেরই নিরাপত্তার গ্যারান্টি হতে পারে না। একমাত্র ন্যায় বিচার এবং আইনের শাসনই দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা। দল, মত, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় শেষে একমাত্র আইনের শাসন, ন্যায় বিচারই দেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সবার মধ্যে ঐক্য ধরে রাখতে না পারলে অপশক্তির পুনরুত্থান ঘটবে। ফ্যাসিবাদ শাসন আমলে ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে ফ্যাসিবাদ বিরোধীদের কেউ কেউ যে উপায় গুপ্ত কৌশল অবলম্বন করেছিল, পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই। নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এই নেতা। অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত ঘোষণা নিয়েছে। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট, এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান। যতটুকু দ্রুততার সাথে সম্ভব সকল কিছু বিবেচনা করে সেগুলোকে অবশ্যই আমরা অ্যাড্রেস করব। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। নীলফামারী জেলায় অসময়ে টানা বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া আগাম আলু ও সবজির ক্ষেত নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অবশ্য ক্ষতি কাটাতে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। টানা বৃষ্টিতে উত্তরের জেলা নীলফামারীতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কাটার আগ মুহূর্তে পাকা ধান লুটিয়ে পড়ায় কৃষকদের এই ক্ষতি। অনেক কৃষকের আবার কাঁচা ধান পড়ে গেছে মাটিতে। জমি পানিতে তলিয়ে যাওয়ায় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুশ্চিন্তায় কৃষকরা। পাকা ধান পড়ে গেছে, প্রকৃতি হয়ে গেল, এখন ঘর করা খুবই কঠিন হয়ে গেছে। পাকা ধান পাকে নাই এখনো, কিন্তু কাঁচাই আছে। হ্যাঁ, এখন পানি বান্ধি আছে, কৃষি অফিস থেকে লোক আসছে, উনি ধানটা খারাপ করতে দিতে বলে। বৃষ্টির কারণে ধানের পাশাপাশি আগাম আলু ও সবজির ক্ষেতও হুমকিতে পড়েছে। নষ্ট হয়ে গেল, আবাদ করিয়া এখন ধ্বংস। মনে করেন এখন ধান আদা পাকা ধান না কাটিয়ে কি করি, আদুরা কানাও পাবো না। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে ক্ষতি কাটিয়ে ওঠার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে ধানগুলো পেকে যাচ্ছে, 80% পেকে গেছে, সেগুলো কেটে ঘরে তোলার জন্য। যেহেতু পানিতে নিমজ্জিত নেই, পানি নেমে গেছে, সেক্ষেত্রে আগাম আলুতে তেমন ক্ষতির আশঙ্কা নাই।
এবছর নীলফামারীতে আমনের আবাদ হয়েছে 1,13,220 হেক্টর জমিতে। এর মধ্যে প্রায় 700 হেক্টর জমির ধান বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে দীর্ঘ শাটডাউন বা সরকারি অচলাবস্থার কারণে টানা দ্বিতীয় দিনেও আকাশপথে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। শনিবার একই দিনে 1,400টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিবিসি জানায়, চলতি সপ্তাহে বিমান সংস্থাগুলোকে ট্রাফিক কমাতে বলার পর শনিবার ওইসব ফ্লাইট বাতিল করা হয়। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট অ্যাওয়ার জানিয়েছে, শনিবার আরও প্রায় 6,000 ফ্লাইট বিলম্বিত হয়েছে, যদিও শুক্রবার বিলম্বের সংখ্যা ছিল 7,000-এর বেশি ফ্লাইট। ইউক্রেন জুড়ে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার রাতভর এ হামলায় 450টিরও বেশি ড্রোন ও 45টির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে 7 জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। এছাড়া রাতভর চালানো হামলায় ইউক্রেন জুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। শনিবার আল জাজিরা জানায়, রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের 25টি স্থানে 450টি ড্রোন, 45টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এর ফলে অনেক এলাকা বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর হিসেবে রাশিয়ার ছোড়া 45টি ক্ষেপণাস্ত্রের মধ্যে মাত্র 9টি প্রতিহত করতে পেরেছে দেশটি। আর জ্বালানি মন্ত্রী জানান, রাশিয়া আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর ব্যাপক হামলা চালাচ্ছে। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমাদের কাছে রয়েছে দৈনিক ইত্তেফাক। তাদের শিরোনাম, প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির ডাক। প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে দলগুলো। এছাড়া রয়েছে পণ্য লাগেজ সিন্ডিকেটে জড়িত লোডাররা। এদিকে তারেক রহমান বলেছেন, কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়। দেখে নেব যুগান্তরের শিরোনামগুলো। বল এখন সরকারের কোর্টে, প্রধান উপদেষ্টা ডাকলে বৈঠকে রাজি 3 দল। এছাড়া রয়েছে, কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয়, যেমনটি দেখছিলাম অন্য পত্রিকায়। হিন্দু প্রতিনিধি সম্মেলনে তারেক রহমান এমনটি জানিয়েছেন। এছাড়া রয়েছে, বিরোধী দলে যাবে না জামাত। দর্শক, প্রথম আলো শিরোনামে রয়েছে, সমঝোতার সম্ভাবনা ক্ষীণ, সিদ্ধান্ত সরকারের হাতে। এছাড়া নির্বাচনী প্রস্তুতির শেষ ধাপে নির্বাচন কমিশন। কালের কণ্ঠের শিরোনাম, জনমনে উদ্বেগ, আলোচনা, গুঞ্জন, ডেডলাইন 11 ও 13 নভেম্বর। এদিকে একটি বিশেষ লেখা রয়েছে, সেনাবাহিনী শেষ ভরসা। এরপর আমার দেশের শিরোনামে রয়েছে, গণভোট প্রশ্নে নেই দৃশ্যমান অগ্রগতি। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। একই সাথে শেষ করছি সকালের দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের আরও খবর পেতে চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।